দেশের সাম্প্রতিক দাঙ্গার কোনো সুযোগ নেই, দাবি ধর্ম উপদেষ্টার। রাজশাহীতে ঋণের দায়ে 2 সন্তান সহ স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা। সিন্ডিকেটের বাধায় 40 মিনিট আটকা অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নবজাতকের। সোনালী আসে স্বর্ণালী বছর, টাঙ্গাইলে পাটের বাম্পার ফলন। এবং লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দুর্ভোগে 5 উপজেলার মানুষ। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সব বাহিনী প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা এ সময় বলেন, সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। এরই মধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। সাম্প্রদায়িক দাঙ্গার তো আমরা কোনো লক্ষণ দেখি না। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে। এটা নির্বাচন হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে কেন? এটি তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই। এটা হবে না। যারা বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ আছেন, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, আমরা মুরব্বীদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ওনারা উদ্যোগে ভূমিকা নেন। পদ্মার ভাঙনে সব হারিয়ে চাঁপাইনবাবগঞ্জের 4 নম্বর বাঁধ এলাকায় আশ্রয় নিয়েছিলেন তাজকিরা বেগম, কিন্তু 10 দিন আগে বন্যার পানি প্রবেশ করে হাঁটু পানি জমেছে তার ঘরে। নষ্ট হয়েছে রান্নার চুলা ও ধানের গোলা। এখনও পানিবন্দী পরিবারটি একবেলা খাবারের জন্য অন্যের সহায়তার অপেক্ষায়। জেলার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমার ঘরে বাড়ি ঘর কিছু নাই, আমার ঘরে খাওয়ার অসুবিধা, পড়ার অসুবিধা। পরের জমিতে বাড়ি করে এখনো আছি মনে করেন, তারপরে এখানে এসেও ডিবে আছি। 10 দিন থেকে দানা পানি ভালো করে খাইতে পাইনি। আমরা বাড়ি থেকে অন্য জায়গাতে আছি। পদ্মার ভাঙনে সব হারিয়ে 1 মাস আগে চাঁপাইনবাবগঞ্জের 4 নম্বর বাঁধ এলাকায় এসে আশ্রয় নিয়েছিলেন তাজকিরা বেগম, কিন্তু নতুন ঠিকানাও তার জন্য নিরাপদ হয়নি। গেল 10 দিন আগে বন্যার পানি ঢুকে পড়ে তার টিনের ছাউনির ঘরে। হাঁটু পানি জমে নষ্ট হয়ে গেছে রান্নার চুলা ও ধানের গোলা। এখনো পানিবন্দী এই পরিবার প্রতিদিন একবেলা খাবারের জন্য অপেক্ষা করছে অন্যের সহানুভূতির ওপর। তারপরে আমার ঘরে কিছু সাহায্য করিও, তোমার ঘরে আবদার করছি, তোমরা কিছু আমার ঘরে সাহায্য করিও। আমার ঘরে বাড়ি ঘর কিছু নাই, আমার ঘরে খাওয়ার অসুবিধা, পড়ার অসুবিধা। আমার ঘরে বাড়ি নাই, ঘর নাই, বকরি ছাগল গরু বাছুর সব ভেঁসা ধুয়ে চলে গেল। সরেজমিনে দেখা গেছে অন্যের জমিতে একটি টিনের ছাউনির নিচে স্বামী আনসুর আলী ও মেয়ে শেফালিকে নিয়ে বসবাস করছেন তাজকিরা বেগম। ঘরে 10 দিন ধরে পানি জমে আছে। অন্যের বাড়ি থেকে কিছু চাল এনে রান্না চাপিয়েছেন, আর সেটিই হবে দিনের প্রথম খাবার। তোমার খাওয়ার অসুবিধা, 10 দিন থেকে দানা পানি ভালো করে খাইতে পাইনি। আমরা বাড়ি থেকে অন্য জায়গাতে আছি, বাড়তে থাকতে পারি না। তারপরে আমার ঘরে খাওয়া কুয়া, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, ঠাই নাই, কিছু নাই। দেখতে পাইছো তোমরা, চোখে সবই নয়নে দেখতে পাইছো। আমরা নদী ভাঙানোর লোক, পরের জমিতে বাড়ি করে এখনো আছি মনে করেন, তারপরে এখানে এসেও ডিবে আছি, বুঝলেন। এখন বাড়ি ঘর সব নষ্ট হয়ে গেছে, বুঝলেন। এই অবস্থায় আছি, বসবাস করছি, কষ্ট করছি।
প্রতিবেশীরা জানান পদ্মার ভাঙন ও বন্যায় তাজকেরার মতো বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। কারো মাথা গোজার ঠাঁই নেই, কেউ বা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। উজানের ঢলে 5 নদীর পানি বেড়ে জেলার 5 ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রায় 15,000 পরিবার পানিবন্দী। তলিয়ে গেছে 2,000 হেক্টরের বেশি ফসলি জমি। 45টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে গেছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, পদ্মার পানি বিপদসীমার 32 সেন্টিমিটার নিচে থাকলেও 2-1 দিনের মধ্যে কমতে শুরু করবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মিনারুল ইসলাম তার স্ত্রী সন্তানদের মেরে নিজেই আত্মহত্যা করেছেন। এ সময় মিনারুলের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যাতে লেখা, আমরা মরে গেলাম ঋণের দায়ে খাবারের অভাবে। শুক্রবার সকাল 9টার দিকে পবার বামুনশিকর এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মিনারুল ইসলাম, তার স্ত্রী মনিরা বেগম, ছেলে মাহিম ও 1.5 বছর বয়সী মেয়ে মিথিলা। পুলিশ বলছে, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। উদ্ধার করা চিরকুটে লেখা ছিল, আমি নিজ হাতে সবাইকে মারলাম, এই কারণে যে আমি যদি মরে যাই তাহলে আমার ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে, কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। ঘটনাস্থলে এসে আমরা দেখি যে উনার এখানে মানে মিনারুল ইসলাম, উনার বয়স আনুমানিক 35-36 হবে। তো উনার বাড়িতে 2টা কক্ষ, এক কক্ষে উনার স্ত্রী এবং একটা মেয়ে, 2 বছরের একটা মেয়ে বাচ্চা, আর আরেক কক্ষে উনার একটা ছেলে এবং যে ভিকটিম যে মানে মিনারুল, উনাকে আমরা দেখতে পাই। তো এখানে যেটা দেখা হচ্ছে যে স্ত্রী এবং যে ছোট বাচ্চাটা তারা যে কক্ষে আছে পাশের রুমে, সেখানে তাদের গলাতে মানে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে মনে আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর পাশের রুমে যেখানে উনি থাকতো ওখানেও ওই খাটের মধ্যে উনার ছেলেকে আমরা দেখতেছি, সে মৃত অবস্থায় আছে, সেও মানে শ্বাসরোধ করে হত্যার মতো মনে হচ্ছে। এবং ভিকটিম যিনি অর্থাৎ মিনারুল, উনি ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিচে একটা মানে আছে, চেয়ার আছে, ঝুলিয়ে আত্মহত্যা করছে মনে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আর কক্ষে একটা চিরকুট পাওয়া গেছে, চিরকুটে উনি ঋণগ্রস্ত এবং আর্থিক অনটন এই কথাগুলো লেখা আছে। তো আমাদের সিআইডির ফরেনসিক টিম এবং পিবিআই ওনারা, আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। শরীয়তপুরে অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কারণে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে থাকায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ডামুডা উপজেলার কন্যেশ্বর এলাকার রুমা বেগমের সন্তান জন্মের পর অসুস্থ হলে ঢাকায় নেয়ার পথে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্বজনরা। জেলার প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখায় অসুস্থ অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শরীয়তপুরের অ্যাম্বুলেন্স চালক সিন্ডিকেটের কবলে পড়ে দীর্ঘ সময় আটকে থাকার কারণেই এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। রোগীর স্বজন ও পুলিশ জানায়, ড্যামুডে উপজেলার কন্যেশ্বর এলাকার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম সন্তান সম্ভবা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে প্রসব বেদনা উঠলে স্বজনরা তাকে জেলার নিউ মেট্রো ক্লিনিক নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম নেয়। তবে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই কিছুটা ঠান্ডার সমস্যায় ভুগছিল। পরে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দেন হাসপাতালের চিকিৎসক। পরিবারের লোকজন তখন শিশুটিকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স 5,000 টাকায় ভাড়া করেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে গাড়িটির গতিরোধ করে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান নামে 2 ব্যক্তি। তাদের অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে রাজি না তারা। এক পর্যায়ে তারা ঢাকাগামী সেই অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি কেড়ে নিয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে থাকে। এ সময় রোগীর লোকজন বাধা দিলে তাদেরও লাঞ্ছিত করা হয়। বাচ্চারা ওই মেট্রোতে ডেলিভারি হয়েছে, পরে অসুস্থ ছিল, পরে আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছি ওই রফিকুল ভাইয়ের মাধ্যমে। খান ক্লিনিকের সামনে তো নেওয়া ধরছে মতন, ওই জায়গায় 2 জন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে। 40 মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি।
পরে আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইড়া দেন, বাচ্চাটা মারা যাবে, এরা ছাড়ে নেই। বলতেছে যে আপনি এই গাড়িতে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে 1000 টাকা কম দিন তবে নামেন। এরা বলার পরে আমি বলছি যে না ভাই, এই গাড়িটা ছাইড়া দেন, লাগলে আমি আপনাকে 1000 দিয়ে দিতেছি, বাচ্চাটা ছাইড়া দেন, মরে যাবো না। ছাড়ে নাই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে, ওই জায়গায় 1 ঘন্টা ধরে উড়াউড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায়। এ অবস্থায় দীর্ঘ 40 মিনিট আটকে থাকার পর শিশুটি সেখানেই মারা যায়। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রোগীর স্বজনরা। ওর আগে সেই ড্রাইভার হুন্ডা টান্দা নামাই লাইছে, টান্দা নামাইছে মতন আমার ছেলে আবার সেই অক্সিজেন ধরে রাখছে। আমার ছেলে কয় এই তুমি ড্রাইভার নামাও কি লিখে, আমার ইমার্জেন্সি রুগী, তাড়াতাড়ি তুমি সারো, তোমাকে পরে এটা যাওয়া হইব নি। আর এই কথা কইলো না মতন আমার ভূতের আবার আয়া 5-6 কলারটা টান্দা লয়ে গেছে গা, আমার নাতির অক্সিজেন দাঁত তুমি ছুটে গেছে। তো এই দেখি আমার নাতি এই চোখটি মেলা ছায়া এই চোখটি বুঝে গেল গা। আর আমার ভাইয়ের দম সারে মানে বাবা, আমি তো এক কথা কইলাম বাবা, আমার মায়া যদি শুনে, আমার মায়ের আমি শরীর থেকে নিতারি নাকি আমি কইতারি না, মানে বাবা তোমাকে বিচারে যা কয় সেই বাবা করে, আমার কিছু নাই, আমার রান্না গেছে গা বাবা, আমি আর কি কম। এই ঘটনার পর ঘটনাস্থল থেকে সটকে পড়েন ওই 2 স্থানীয় অ্যাম্বুলেন্স চালক। আমি কম টাকা গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য রুগী আটকে রাখছে, গাড়ি দেয় নাই, পরে রুগীটা মারা গেছে। এই সিন্ডিকেটের সাথে যেহেতু গাড়িটা সবুজ দেওয়ান আটকেছে, সবুজ দেওয়ানের বাবা এখানে ছিল, এরপরে আরো অনেক অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, আব্দুল হাই ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এবার বিল্লাল টিল্লাল আর অনেকেই ছিল, কিন্তু মূলত ড্রাইভারের গায়ে হাত দিছে এই সবুজ দেওয়ান, আর ওই চাবিও বারবার বন্ধ করে চাবি নিয়ে গেছে সবুজ দেওয়ান, আর ওর বাপে ওই জায়গায় ছিল। আমি বারবার রিকোয়েস্ট করছি যে ভাই ইমার্জেন্সি রুগী গাড়িটা ছাইড়া দেন, কিন্তু তারা ছাড়ে নেই। এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তো এই বিষয়ে আমাদের ভুক্তভোগী পক্ষ থেকে কেউ আমাদেরকে এখন অভিযোগ করে নাই, আর এখানে সিন্ডিকেট বা অন্য কোনো কিছু জড়িত আছে কিনা ভুক্তভোগী পক্ষ থেকে অভিযোগ দিলে বা আমাদের নিজের থেকে আমরা এখানে বিষয়টাকে খতিয়ে দেখবো, আর ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। নিউজ ডেস্ক, জাগো নিউজ। টাঙ্গাইলে এবছর পাটের বাম্পার ফলনে উচ্ছ্বসিত চাষিরা। মৌসুমের শুরুতেই গেল বছরের তুলনায় বেশি দামে পাট বিক্রি হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে। কৃষকদের মতে এবছর বোরো ধানের চেয়ে পাটের আবাদ বেশি হওয়ায় আয়ের সম্ভাবনাও বেড়ে গেছে। টাঙ্গাইল প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলে এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতেই বাজারে পাটের দাম গেল বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় খুশি জেলার চাষিরা। কৃষকেরা বলছেন এবছর বোরো ধানের চেয়ে পাটের আবাদ ও লাভ বেশি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গেল বছর জেলার 19,650 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবার হয়েছে 18,361 হেক্টরে। আবাদ কিছুটা কম হলেও অনুকূল আবহাওয়া, উন্নত বীজ এবং কৃষি বিভাগের সহযোগিতায় ফলন ভালো হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,17,300 বেল। চাষিরা জানান প্রতি বিঘায় 8 থেকে 9 মণ পাট উঠছে। গত বছর প্রতি মণ পাট 2,500 থেকে 2,700 টাকায় বিক্রি হলেও এবার দাম বেড়ে দাঁড়িয়েছে 4,000 থেকে 4,200 টাকায়। এতে গেল বছরের লোকসান পুষিয়ে লাভবান হচ্ছেন তারা। আমার নাম হলি নুর নবী। আমার ঘরে জায়গা বনছি লিখে 33 ডিসিমাল বনছি। 33 ডিসিমাল জায়গার মধ্যে মনে করেন যে পাট হয় লিখে আপনার 8 থেকে মনে করেন 9 মণ পাট আর বেশি হয় না। আর এবার মনে করেন যে গতবারের একটু বেশি হয়েছে, বাজারটা একটু বেশি, পাটও আল্লাহ বেশি দিছে। গতবার বাজার নিম ছিল, এবার একটু বাজারটা একটু চড়া। এই বাজার চড়ার কারণে গৃহস্থর একটু পোষাইতেছে। তারপর তো মনে করেন নানান দিকে মনে করেন গৃহস্থর লিখে খরচা, মানে গাড়ি ভাড়া করে আনা লাগে, ভ্যান গাড়িটা ঘোড়া গাড়ি দেয় নাই না, তাদের জাগবেন পানি নেই দেশে, এই কারণে মনে করেন খরচা একটু বেশি হইতেছে। এবার ফলন ভালো, এবার বাজারও ভালো, এবার গৃহস্থর একটু লাভবান হইতেছে, পাটের বাজার একটু ভালো। 38 থেকে মনে করেন যে 4,042 টাকা দাম হইতেছে পাটের বাজার। মনে করেন যে এবার গৃহস্থ পোষাবো, লাভবান হইতেছে। ভুয়াপুর উপজেলায় সবচেয়ে বেশি এবং ধনবাড়িতে সবচেয়ে কম আবাদ হয়েছে। বর্তমান জেলার বিভিন্ন গ্রামে পাট কাটা, জাগ দেয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষি পরিবারগুলো। নারী পুরুষ মিলে এসব কাজে অংশ নিচ্ছেন। শ্রমিকরাও প্রতিদিন 500 টাকা মজুরিতে কাজ করছেন। 40 ডিসিমাল পাট বলছি, 40 ডিসিমাল পাট এবার লাভবান হয়েছিলাম। আল্লাহ ভালো ফসল দিয়েছে, ফসল সুন্দর হয়েছে। তাতে 40 ডিসিমালে বিঘা মানে 15,000 টাকা খরচ হয়, কাটা নামা দোয়াতে 15,000 টাকা খরচ হয়। 8 মণ পাট পাইলে আরে 5,40 হয়,
40,000 টাকা বেশি 15,000 টাকা বাদ দিলে 25,000 টাকা এই পরিমাণ থাকছে। গতবার পাট পাইছিলামই না, মোটেই নেই। গত বছর পাট হয়েছিল না, পাট খরায় মেরে আসছিল, তাদের বন্যা এলো, বন্যায় শেষ হয়ে গেল। আর এইবার পাট কাটা হারছিলাম না। এই বছর আল্লাহ ফসল দিছি ভালো, পাট তোলা হয় মানুষ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ বলেন, টাঙ্গাইল পাট উৎপাদনের শীর্ষ জেলাগুলোর একটি। কৃষকদের বিনামূল্যে বীজসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে। টাঙ্গাইল জেলা আমাদের বাংলাদেশে পাট উৎপাদনকারী জেলার মধ্যে একটা অন্যতম জেলা। বিশেষ করে ময়মনসিংহ বেল্টের যে পাটগুলো হয় সেটা ধারাবাহিকতা টাঙ্গাইল জেলাতে আমাদের এবছর 18,361 হেক্টর পাটের আবাদ হয়েছে। আমরা এবছর প্রায় 2400 কৃষকদেরকে পাটের বীজ সরবরাহ করেছি এবং সরকারিভাবে কিছু প্রণোদনা আমরা বাস্তবায়ন করি। বিনামূল্যে বীজ এবং ভালো জাতের যে সমস্ত জাতগুলো আছে সেই সমস্ত জাতের বীজগুলো আমরা সরবরাহ করি এবং কিছুদেরকে কিছু প্রণোদনা বা কিছু বিনামূল্যে সারও আমরা বিতরণ করি। ভালো দাম ও বাম্পার ফলনে নতুন করে আশার আলো দেখছেন টাঙ্গাইলের পাট চাষিরা। তাদের মতে এবছরই হতে পারে সোনালী আঁশের হারানো গৌরব ফেরার বছর। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। উজান থেকে নেমে আসা ঢলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর তিস্তার পানি এখন বিপদসীমার নিচে। পানি কমলেও দুর্ভোগে পড়েছেন লালমনিরহাটের 5 উপজেলার মানুষ। শুক্রবার সকাল 6টায় হাতীবান্ধার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বিপদসীমার 20 সেন্টিমিটার নিচে। সকাল 9টায় তা কমে দাঁড়ায় 23 সেন্টিমিটার নিচে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পানিবন্দী মানুষের পরিস্থিতি। তবে তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত থাকায় 5 উপজেলার হাজারো মানুষ এখনও পানিবন্দী। গত 48 ঘন্টারও বেশি সময় ধরে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় দেখা দিয়েছে বন্যা। এতে নিম্নাঞ্চলে 30টি গ্রামের প্রায় 10,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে রোপা আমন সহ বিভিন্ন ফসলের ক্ষেত। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা সতর্কতা কেন্দ্রের তথ্য মতে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং ধরলা নদীর শিমুলবাড়ি পয়েন্টে 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই, দাবি ধর্ম উপদেষ্টার। রাজশাহীতে ঋণের দায়ে 2 সন্তানকে স্ত্রীসহ হত্যার পর স্বামীর আত্মহত্যা। সিন্ডিকেটের বাধায় 40 মিনিট আটকা অ্যাম্বুলেন্স, প্রাণ গেল নবজাতকের। সোনালী আঁশের স্বর্ণালী বছর, টাঙ্গাইলে পাটের বাম্পার ফলন। এবং লালমনিরহাটে তিস্তার পানি কমলেও দুর্ভোগে 5 উপজেলার মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।